বলে নেই, আজকের অনুষ্ঠানে আমি যখন অতিথি হিসেবে আপনার আমন্ত্রণ পেলাম, তখন বিষয়টা একটু অন্য ছিল। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল সাম্প্রতিক বইমেলা, অমর একুশের বইমেলা এবং আমাদের যা প্রত্যাশা এবং প্রাপ্তি। তো সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটিতে খুব প্রাসঙ্গিক ছিলাম হয়তোবা। কিন্তু যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আমাদের অনুষ্ঠানের বিষয়টিও পরিবর্তন হয়েছে, তারপরেও আমি অনুষ্ঠানে আছি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং আমি মনে করি আমি কিছুটা হলেও সচেতন নাগরিক। সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আসলে সরাসরি যুক্ত না হলেও আমি এই বিষয়ে আমার মতামত হয়তোবা বলতেও পারি। সবার সাথে ভাগ করে নিতে পারি। তো আনিস ভাইকে ধন্যবাদ। আনিস ভাই উনার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। আম আজকের যে ঘটনাটা, এরকম ঘটনাটি ৬ মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো, তখন তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি। আ এটাকে যদিও গণ-অভ্যুত্থান বলা হচ্ছে, যদি গণ-অভ্যুত্থানও হয়ে থাকে, আমি অবশ্যই এটাকে ক্ষমতার পরিবর্তনই বলব। তারপরও বলছি যদি গণ-অভ্যুত্থানও এটাকে আমরা বলি, গণ-অভ্যুত্থানের পর যেকোনো গণ-অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়। যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে, লুটপাট হয়েছে ব্যাপকভাবে। আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিউর যে প্লেসটা হবার কথা ছিল, যে সংসদ ভবন, সেই সংসদ ভবনে হামলা হয়েছে। সেখানে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি। এবং আমরা তখনও দেখেছি যে এই ধানমন্ডির ৩২ নাম্বার, যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত। এটা শুধু একটি পরিবারের ইতিহাস না, এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত, সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল। সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা, আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না। আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি আ আ মানুষ যখন একটা আন্দোলনে জয়ী হয়েছে, তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তোবা তারা সেবার দেখিয়েছিলেন, যে জয় থেকে একটা রাগ ও অভিমান বা যেকোনো ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল। কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত। কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন, যেটা আমি ওনার কথার পথ ধরেই বলছি যে ৬ মাস পার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, পালিয়ে গেছেন। আসলে ঠিক কিভাবে গেছেন? এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি? উনি পালিয়ে গেছেন, এই কথাটা কি আমাদের রাষ্ট্রপতি বলেছেন? এই কথাটা কি আমাদের সেনাপ্রধান বলেছেন? মানে উনি পালিয়ে গেছেন, এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই। উনি চলে যেতে বাধ্য হয়েছেন। সেটা যে কারণেই হোক, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন। আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন। উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন। আমরা সবাই শুনেছি সেই সময়টা তাকে দেয়া হয়নি। তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ৬ মাস পার হয়ে গেছে, দলীয় নেতাকর্মীরা আ নানান বিপদে পড়েছে, নানানভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে। তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের। কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন। তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা, ৬ মাস কি অনেক সময় না? মানে ৬ মাস পর তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না, বক্তব্যই দিতে দেওয়া হবে না, আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো, সব গুড়িয়ে ফেলবো। উনার বক্তব্যটা আগে শুনতাম আমরা যে উনি আসলে আ উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন। উনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান, শান্ত থাকতে বলতে চান, সবাইকে ধৈর্য ধরতে বলতে চান। আ এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের শাওন, আপনাকে যদি আমি একটা সম্পর্ক প্রশ্ন করি, আপনি যদি আমাকে একটু সময় দেন যে আমি একটু আমার এই আগের কথাটা একটু শেষ করে নেই। হ্যাঁ? লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেই লিফলেটে আসলে কি আছে? এটা না জেনে আগেই কি মারতে হবে? লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো, সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো, তারপরে না তার বিচার। আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না? যে আগে অন্যায়টা কতদূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিস বা মব লিঞ্চিং বলে, আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি? এটাই আমার প্রশ্ন। জি, আপনি প্রশ্নটা বলুন। যেটা করতে চেয়েছিলাম, বিগত আ আ
সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন সময়ে তার বক্তব্য প্রচার হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞা এসেছিল। আমরা এখানে প্রতিবেদন করেছি তারেক রহমানকে নিয়ে, লন্ডনের গণমাধ্যমগুলো আমরা প্রচার করেছি, কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারেনি। কিন্তু তারেক রহমান নিজে ফেসবুকে কথা বলেছেন, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে সেই বক্তব্যটি প্রচার করতে দেওয়া হয়নি। তো আপনি কি মনে করেন যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ যা করেছে, তো এখন সরকার যা করছে সেটা ওনার মানতে বাধা কোথায়? এখন আমি একটু এই বিষয়ে একটু কম, মানে আমি নিশ্চিত নই এরকম কি কোনো নিয়ম করা হয়েছে বা এরকম কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না, এরকম কি কোনো নোটিশ এসেছে বিগত সরকারের আমলে? যে নোটিশটা ছিল বা যে ধরনের একটা, এই প্রশ্নটি আমি করেছি আনিস আলমগীরের কাছে, আদালত থেকে নিষেধাজ্ঞা আসেনি, আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা এখনো আসেনি। এবং আজকের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাও কিন্তু আসলে শুধুমাত্র আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার কথা। এটা কোনো গণমাধ্যমে প্রচার করবার কথা না, বা করবার জন্য আসলে অনুরোধ বা করবার জন্য সেরকম উদ্যোগ কিছুই নেওয়া হয়নি। এটা শুধুই ছিল ওনার দলের কর্মীদের, ওনার সহকর্মীদের প্রতি ওনার একটা আশার বাণী শোনানোর একটা চেষ্টা। তো এটা তো আসলে কোনো গণমাধ্যম প্রচার করছিল না। স্ট্যাটাস দেখাতে চাই আপনাকে একটু থামিয়ে, তাহলে আমি যে প্রশ্নটি যে কারণে আসলে করেছি, দায়িত্বশীল ব্যক্তিদের ফেসবুক স্ট্যাটাসের কারণে আপনি দেখুন, আমরা কয়েকটি ফেসবুক স্ট্যাটাস আমরা পেয়েছি। এই দেখুন, আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা হবে, হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, এবং ফেসবুক পেজের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে, এবং তিনি বাংলাদেশের দায়িত্বশীল মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আমি নাহিদ ইসলামের কথা বলছি। জি, আমি বুঝতে পেরেছি। তো তাহলে তিনি দায়িত্বশীল পদে আছেন, দায়িত্বশীল পদে থেকে তিনি বলছেন কবর রচনা হবে, এবং একজন ব্লগারকেও আমরা দেখতে পেয়েছি, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস এবং ভিডিও বক্তব্যের মাধ্যমে সবাইকেই সেখানে আসতে বলছেন। তাহলে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? এভাবে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে রাত 9টায় ধানমন্ডির 32 নম্বরে জড়ো হতে বলবে, এবং সেখানে রাষ্ট্রযন্ত্রের আসলে কি ভূমিকা? প্রশ্নটা কি আমার প্রতি? জি, আপনাকে। আপনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্বটি পালন করছে? আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা, এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে, এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। এটি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করার পরিস্থিতি তৈরি হয়নি, মাত্র 6 মাস হয়েছে, এবং এই ধরনের ভার্চুয়াল বক্তব্য সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরো বেশি ঝুঁকির মুখে ফেলবে। আমি যদি সারাংশ করি, আপনার কাছে কি মনে হয়? এখানে জি, আমার সম্ভবত আমরা ফিরলে আনিস আলমগীরের কাছ থেকে আবার শুনবো বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলবে। এখন আজকে যারা 32 নম্বরের অভিমুখে মার্চ করার কর্মসূচি দিল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি আবেগ তাড়িত হয়ে 32 নম্বরে চলে যেত, তাহলে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হতো।